মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মার্কিন সিনেটরকে বললেন ডক্টর ইউনূস, নির্বাচন হবে উৎসব মুখর, সংস্কারে কাতারের সমর্থন। শেখ হাসিনা ও তার পরিবারের 31টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 394 কোটি টাকা জব্দের আদেশ। পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। রাজধানীর খিলক্ষেতে 5 বছর শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে আহত করছে স্থানীয়রা। ঠাকুরগাঁয়ের ট্রাক ও টিউবওয়েলের মুখোমুখি সংঘর্ষ, 2 জন নিহত, আহত 4 জন হাসপাতালে ভর্তি। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মান্নানের টিউবওয়েল বিলাস, নিজ এলাকায় 34 কোটি টাকা ব্যয় বসানো বেশিরভাগ টিউবওয়েল অকেজো। টিউবওয়েলের নামে যে দুর্নীতির যত দুর্নীতি হয়েছে, এটা যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে হইয়া শেষ করতাম পারতাম না। আমরার উপকারের জন্যে আমরা দিয়ে এনেছি, আনার পরে টিপকল যখন দেওয়া হয়েছে টিপকলের মধ্যে পানি ওঠে না। রাজশাহীতে নিয়ন্ত্রণহীন চালের বাজার, প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 400 টাকা। মিল মালিকদের দোষছেন খুচরা বিক্রেতারা। যারা মিলের মালিক তারা বলছে যে ধানের দাম বেশি হতে চাউলের বাজার বেশি হচ্ছে। বড় বড় মিলেরা দিতে চাচ্ছে না, দাম বাড়তে যাচ্ছে, চাউল নাই তা বলছে সিন্ডিকেট পার্টিরা। এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনা আগামী 30 দিন হামলা করবে না রাশিয়া। ট্রাম্পকে আশ্বস্ত করলেন পুতিন। 2 নেতার দীর্ঘ ফোন আলাপ। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। গেল বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয়ভাবে নয়, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে কাতার রাষ্ট্রদূত। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। হিন্দুদের উপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মঙ্গলবার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটার্স সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান। বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই দিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আল কাহতানির সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে উপসাগরীয় দেশ কাতারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান আল কাহতানি। পরে কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খিলাফত বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, তার এই মন্তব্য দেশের অর্থনৈতিক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল সোমবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার এমন মন্তব্যে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা। বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। সচিবালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে বাস্তবতা তেমনটি নয়। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। আর সরকারের অভিন্ন অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যকে সরকার গুরুতর হিসেবে দেখছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে পরিবারটির ব্যাংকে থাকা হাজার কোটি টাকা জব্দ করল দুদক। এদিকে ক্রিকেট বোর্ডে লুটপাট ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। ফজলা আদিত্যের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। সরকার পতনের পর হাসিনা আমলের মেঘা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতে অনুসন্ধানে নামে দুদক। এছাড়া অনুসন্ধান চলছে হাসিনা ও জয়ের $30 মিলিয়ন পাচারেরও। এতে হাসিনা ও রেহানা পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় দুদক। এই অর্থ পাচার ঠেকাতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তার পরিবারের সদস্যসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 31টি অ্যাকাউন্টে ৩৯৪ কোটি টাকা ফ্রিজ করতে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে অগ্রণীতে 9টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসিবিতে 3টি করে, মেঘনা, মধুমতি, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড ও ট্রাস্ট ব্যাংকে 2টি করে এবং উত্তরা, ইবিএল, যমুনা ও জনতা ব্যাংকে 1টি করে অ্যাকাউন্ট রয়েছে। ব্যক্তিদের নামের পাশাপাশি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও আওয়ামী লীগের নামে এসব অ্যাকাউন্ট খোলা হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচারসহ নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির নেতারা বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে সব ষড়যন্ত্র। আর খেলাফত মজলিসের আমির মামুনুল হকের দাবি, মতাদর্শে ভিন্ন হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিযোগিতা শেষে আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, জাতীয় রাজনীতির ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিজয় আমাদের হবেই, বসন্ত আসবেই, খালি একটু সতর্কভাবে চলতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন খেলাফত মজলিসের আমির। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন বিএনপি নেতারা। মানুষের হারিয়ে যাওয়া যে ভোটাধিকার, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে মূল দায়িত্ব, এটা নিয়ে যদি কোনো কৌশলী পন্থা অবলম্বন করে, সময় ক্ষেপণ করেন, আপনাদের কাছ থেকে ওই স্ট্যাচু অফ লিবার্টি ফেরত নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।
যারা ভোট দিতে বাধা দেয় তাদের উৎখাত করা সম্ভব তা প্রমাণিত হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। জনগণ পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 10 জনকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আলাদা দুটি মামলায় তাদের রিমান্ডের আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। সহকর্মী বিল্লাল হোসেনের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গোপন বৈঠকের সময় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেনশন আর্মি আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে 5 সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এদিন ময়মনসিংহে আলাদা অভিযানে 3 নারী সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারদের কাছ থেকে 21,39,000 টাকা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র্যাব বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমিপল্লী থেকে রোহিঙ্গা নামধারী প্রায় 5 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং বাঙালি 1 জন সহ টোটাল 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে মামলা দুটিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত আসামিদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় আতাউল্লাহর বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে, সেগুলো যাচাই বাছাই চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করেছে এলাকাবাসী। পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে তারা। এই ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিক সহ 5 জন আহত হয়েছেন। সাদ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি পুলিশ। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত জনতাকে শান্ত করে কিশোরকে উদ্ধার করে তারা। গণপিটুনিতে আহত কিশোর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও 3 চাকার ডিজেল চালিত পাগলু গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 7:30টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গি উপজেলা থেকে আলু বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। অপরদিকে যাত্রী বোঝাই পাগলু গাড়ি বালিয়াডাঙ্গি উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর নামক এলাকায় ওই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 1 জন মারা যান এবং আরো 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আরো 1 জনের মৃত্যু হয়। সুনামগঞ্জে সরকারিভাবে স্থাপন করা 5,000-এর বেশি টিউবওয়েল এখন বিকল। শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে এসব টিউবওয়েল স্থাপন করেন সাবেক মন্ত্রী এম এ হান্নান, কিন্তু স্থাপনের কয়েক মাসের মধ্যে তা বিকল হয়ে পড়ে। এতে সুপেয় পানির সংকটে পড়েছেন স্থানীয়রা। অপরিকল্পিতভাবে এসব টিউবওয়েল স্থাপন করা হয়, অল্প দিনেই তা বিকল হয়ে পড়ে বলে মত স্থানীয় প্রকৌশলীর। সহকর্মী শাবাজউদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। এটি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শান্তিগঞ্জের নিজ বাড়ির সামনে স্থাপিত টিউবওয়েল। মন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় টিউবওয়েলটি স্থাপন করতে ব্যয় হয়েছে 62,000 টাকা, অথচ সাবেক মন্ত্রীর বাড়ির সামনের টিউবওয়েলটিতেই উঠছে না পানি।
2019-20 অর্থ বছরে সাবেক মন্ত্রীর সংসদীয় আসন শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয় প্রায় 100 কোটি টাকা, যার মধ্যে 34 কোটি টাকা ব্যয়ে 5800 টিউবওয়েল স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়। কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত এসব অধিকাংশ টিউবওয়েল এখন অকেজো। এখানে গোসল করে এখানে পানি দেওয়া মানুষ আবার ফুটাইয়া পান করে। আমরা এই অবস্থার মধ্যে আছি যে টিউবওয়েলের নামে যে দুর্নীতির যত দুর্নীতি হয়েছে এটা যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে হইয়া শেষ করতে পারতাম না। যারা এই দায়িত্ব আছেন, আমার পরিচিত কয়েকজন ব্যক্তি আসলেন যে তাইনে শুরুতে জিরো আসলেন, এই টিউবওয়েলের দায়িত্ব থাকাকালীন তাইনে কোনো হিরো হয়ে গেছেন। কিন্তু কর্তের টাকা দিয়েও আমরার উপকারের জন্যে আমরা দিয়ে এনেছি। আনার পরে টিপকল যখন দেওয়া হয়েছে টিপকলের মধ্যে পানি ওঠে না। সরকারি 7,000 টাকা ফি দিয়ে টিউবওয়েল পেলেও মাত্র কয়েক মাস পানি খাওয়ার পর বারবার নষ্ট হওয়ায় বিপাকে হাজারো পরিবার। উনি পানির অভাবে খুব কষ্টের মাঝে আছে। এখন নিল 7,000 খানি খরচ দিলাম, কোনো খাম হইল না। আমরা প্রায় 100-র মতো টিউবওয়েল আছে আমরা এই ওয়ার্ডও। 100-র মধ্যে 95টা টিউবওয়েল নষ্ট। পানি না ওঠে তাহলে তো সরকারের এই টাকাটা লস করার কোনো মানে হয় না। আমরা তো এগুলা থেকে কোনো পানি পাইতেছি না বা আমরা অসুবিধা ভুগতেছি। অপরিকল্পিত জায়গায় এসব টিউবওয়েল স্থাপন করা হয়। সাবমার্সিবল টিউবওয়েল বেশি কার্যকর হতো বলে মত এই কর্মকর্তার। মন্ত্রী মহোদয় ছিলেন এখানে, যিনি ওটা উনি আসলে স্পেশাল ফান্ডে প্রকল্প দুটা নিয়ে আসে। এটাতে বর্তমানে যেটা আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কি দিতে পারি, তা আমি আসলে ওখানে বলবো যে সাবমার্সিবল পাম্পে দিতে পারি। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এগুলা এখানে যেগুলা টিউবওয়েল গুলো আমরা বরাদ্দ পাই এগুলাতে সাবমার্সিবল পাম্পে আমরা এখানে স্থাপন করা। হাজারো পরিবারের সুপেয় পানির সংকট নিরসনে অকেজো টিউবওয়েল সচল বা বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশাল কর্মযজ্ঞ চলছে দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। ঘরমুখো লাখো মানুষের চাপ সামলাতে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করছেন ইঞ্জিন মেরামতে। গেল বছরের তুলনায় এবছর অনেক বেশি ইঞ্জিন মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী হারুনুর রশিদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। ঘনিয়ে আসছে ঈদ, কদিন পরেই শুরু হবে ঈদযাত্রা। ট্রেনে ঘরমুখো মানুষের চাপ সামলাতে শেষ সময় দম ফেলার ফুসরত নেই দেশের একমাত্র লোকোমোটিভ কারখানায়। এই কারখানায় মেরামত হয় ট্রেনের ইঞ্জিন। দিনরাত চলছে কাজ। এই বছর ঈদকে সামনে রেখে 13টি ইঞ্জিন মেরামতের লক্ষ্য নির্ধারণ করা হয়, যার মধ্যে 9টি ইতিমধ্যেই মেরামত করা হয়েছে। বাকি 4টি লোকোমোটিভের মেরামত চলমান। প্রত্যেক ঈদ কোরবানি আসলে আমরা গাড়ির একটা টার্গেট দিয়ে দেয় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যে এতটা গাড়ি যাবে। এর ভিতরে স্পেশাল গাড়ি থাকে, অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে, তারপরে ভিএস গাড়ি থাকে। এক একটা গাড়ির এক একটা টাইম দিয়ে দেয়। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া কিছু একদম সেটা বাতিল করে নতুন সংযোজন করা হয়, আর যেটা রিপেয়ার করা সম্ভব সেগুলো আবার নতুন করে রিপেয়ার করা হয়। 3 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। ঈদযাত্রা শুরুর আগে কাজ শেষের আশা সংশ্লিষ্টদের। কাজটা সিঙ্গাপুরে করতে যে খরচটা হতো তার 1/4 খরচ আমাদের এখানে হয়। আর সবচেয়ে আছি বলো আমরা এর পূর্বে আগুন লাগা অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া লোকোমোটিভকে আমরা পুরো সম্পূর্ণ ক্ষমতা বিশিষ্ট সক্ষম অবস্থায় আমরা এখান থেকে আউটটার্ন দিয়েছি। কারখানার প্রধান নির্বাহী জানালেন, জনবল কম থাকার পরও আন্তরিকতার সঙ্গে কাজ করায় নির্ধারিত সময়ে কাজ শেষ হচ্ছে। দেখি এই সপ্তাহে 2টি লোকোমোটিভ আউটটার্ন হয়ে যাবে এবং বাকি 2 লোকোমোটিভ ঈদের আগে আমরা আউটটার্ন দিয়ে আমাদের মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। এই ঈদের আগে মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। আমাদের জনবলের স্বল্পতা, মালামালের স্বল্পতা, অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অন্যান্য অতিথিদের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটটার্ন দিতে সমর্থ হয়েছি। এখান থেকে মেরামত হওয়া ইঞ্জিন ট্রেনে যোগ হলে ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যমুনা রেল সেতু উদ্বোধনের পর ভোগান্তির অবসান ঘটেছে যাত্রীদের। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, স্টেশনে যাত্রীদের কেমন ভিড় দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকালকে এই দেশের বৃহৎ যে দীর্ঘ রেল সেতু রয়েছে সেই রেল সেতু গতকালকে উদ্বোধন করা হয়েছে এবং সেই উদ্বোধনের পর থেকে যে যাত্রীদের যে ভোগান্তি সেটি কমেছে এবং আজকে সকাল থেকে এসে দেখতে পেয়েছি যে আগের মতো যারা ছিল তারা এখন আর
এই রেল স্টেশনে বসে অপেক্ষা করতে হয় না, যে কারণে হচ্ছে তাদের একটু ভোগান্তি কমেছে। তবে আরেকটু ভোগান্তি লাঘবের জন্য তারা জানিয়েছে যে এই টাঙ্গাইল অংশের যে ইব্রাহিমাবাদ থেকে ঢাকা জয়দেবপুর পর্যন্ত এবং সেতু পশ্চিম অংশের যে সিরাজগঞ্জ অংশ রয়েছে, সেই সিরাজগঞ্জ থেকে উত্তরাঞ্চলের যে রেলপথ সেটি যদি ডাবল লাইন করা হতো তাহলে এই ভোগান্তিটি আরো নিরসন হতো। এবং আপনি জানেন যে এই রেল সেতুটি এটি স্টিল গার্ডার রেল সেতু, এটি একটি অত্যাধুনিক রেল সেতু, এটি 100 বছরের স্থায়িত্ব রেল সেতু। তো আপনি জানেন যে এই রেল সেতুতে যে ট্রেনগুলো সেটি 3 থেকে 3.5 মিনিটের মধ্যে সে সেতু পার হতে পারে। এবং কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছিল, সেই ট্রেন কিন্তু দ্রুত সময়ের মধ্যে এসেছে এবং সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। তবে এই কারণে কিন্তু এই যে যাত্রী যারা রয়েছেন তাদের কিন্তু ভোগান্তি প্রভাবিত হয়নি। আমরা এইখানে একজনের সাথে কথা বলবো যিনি এই রেল স্টেশন ইব্রাহিমাবাদ রেল স্টেশনের যিনি একজন কর্মকর্তা, আমরা তার কাছে শুনবো যে রেলের যে উদ্বোধনের পরে মানুষ যাত্রী যারা রয়েছে তাদের আসলে ভোগান্তির লাঘব কতটুকু হয়েছে এবং কি কি তারা সুবিধা পেয়েছে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের গতকাল যে আমাদের যমুনা রেল সেতু উদ্বোধন হয়েছে, এই উদ্বোধনীতে আমাদের যতটা স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাস হয়েছে, ঠিক তেমনি কিছুটা বিষাদ আছে। আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাথে আমাদের যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা তড়িৎ গতিতে সেতু পার হব, বা তারপরে থেকে সেই পুরনো মান্দাতার আমলের মতোই আমাদের ধীর গতিতেই যেতে হবে। কারণ হচ্ছে ওখানে এক লাইন থাকাতে এবং আমাদের এই সেতু পার হওয়ার পরে ঢাকার দিকেও আমাদের সিঙ্গেল লাইন থাকাতে সেই পূর্বের ন্যায় আমাদের ধীরগতি ক্রসিং এর অনেক সময় যাবে। এতে করে যাত্রী যে খুব একটা সুবিধা ভোগ করবে তা কিন্তু নয়। শুধু সেতু পার হওয়ার জন্য আমাদের সুবিধাটা পাচ্ছি। আমরা আগে যেখানে 25 মিনিটে যেতাম সেখানে এখন 3 মিনিট বা 3.5 মিনিটে পার হয়ে যাচ্ছি এবং ক্রসিং এর জন্য কোনো গাড়ি সেতু পশ্চিম এবং পূর্বতে অপেক্ষা করতে হচ্ছে না। এই জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি আমাদের যাত্রীদের সেবার মান আরো বৃদ্ধি করার জন্য ডাবল লাইন করা অতীব জরুরি এবং দক্ষিণবঙ্গের সাথে আমাদের আরো ট্রেন যোগাযোগ ব্যবস্থা দ্রুত করা উচিত। আর বিশেষ করে আমাদের যেহেতু বাণিজ্যিক সেকশন, আমাদের রেলওয়ে বাণিজ্যিক সেকশন থেকে আমি এইটুকুই বলবো যে আমাদের রাজশাহী থেকে অথবা পঞ্চগড় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে একটি ট্রেন অতীব জরুরি ভিত্তিতে দিলে আমাদের সেবার মানও বৃদ্ধি পাবে এবং যথাযথ আয় বৃদ্ধি পাবে। প্রতিদিন এই সেতু দিয়ে কতগুলো ট্রেন পারাপার হচ্ছে, পরবর্তীতে কতগুলো হবে? এখন বর্তমানে 18 জোড়া পার হচ্ছে এবং আমাদের কিন্তু গুডস ট্রেন এবং মালবাহী পরিবহন কিছু ট্রেন আছে, সেগুলো যথারীতি চললে ট্রেনের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এবং এখানে যে আমাদের যে বর্তমানে যে ব্রিজ হয়েছে, এখানে প্রতিদিন যদি আমাদের যে ব্যয় হয়েছে এই ব্রিজে, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যয়টাকে পুষিয়ে নিতে হলে আরো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং যাত্রী সেবার মানের পাশাপাশি আমাদের মালামাল পরিবহনের ক্ষেত্রে আরো অনেকগুলো ট্রেন প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। এই রেল স্টেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে এই রেল স্টেশন যে সেতু রয়েছে সেই সেতুতে যে সুযোগ সুবিধা রয়েছে সেটি এই সেতুর জন্য বাড়তি ট্রেন যুক্ত হলে পাশাপাশি এই যে উত্তরাঞ্চলের থেকে যে পণ্যবাহী যে মালামাল যে ঢাকার দিকে পাশাপাশি চট্টগ্রামের দিকে যাওয়ার জন্য যে ট্রেন বিশেষ ট্রেন প্রয়োজন, পাশাপাশি এই ট্রেনের বাড়তি যদি থাকতো তাহলে এই উত্তরাঞ্চল পাশাপাশি যে পশ্চিমাঞ্চলের মানুষ যারা আছে তারা আরো সুবিধা পেত বলে তিনি জানিয়েছেন। তবে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে এই ছিল সর্বশেষ। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। কুষ্টিয়ার পর অস্থির রাজশাহীর চালের বাজারেও প্রতিদিনই বাড়ছে চালের দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে বস্তার প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। বিক্রেতারা বলছেন মিল গেটে চালের দাম বেশি থাকায় খুচরা বাজার অস্থিতিশীল হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। তবে খাদ্য বিভাগ বলছে চিকন চালের দাম বাড়লেও স্বাভাবিক আছে মোটা চালের দাম। কাজী শাহেদের প্রতিবেদন। এবার রাজশাহীতে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা, আর চিকন চাল 6 থেকে 7 টাকা। এর আগে কুষ্টিয়ায় 1 লাফে কেজিতে 5 টাকা বেড়ে রেকর্ড 85 টাকায় ঠেকে সরু মিনিকেট চাল। 3 থেকে 4 টাকা বেড়েছে কাজললতা ও মোটা চালের দামও। এবার রাজশাহীর বাজারে সবচেয়ে নিম্নমানের চালও মিলছে না 60 টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন মিলগেটে চালের দাম বেশি, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস ক্রেতাদের। দায়ী করছেন বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেও। আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি পাইকারি বাজারে, ওনারা বলছে ধানের দাম বেশি। ধানের দাম বেশি হওয়াতে আপনার যারা মিলের মালিক তারা বলছে যে ধানের দাম বেশি হওয়াতে চাউলের বাজার বেশি হচ্ছে। বড় বড় মিলেরা দিতে চাচ্ছে না, দাম বাড়তে চাউল নাই তা বলছে।
সিন্ডিকেট পার্টিটা। চাউল আগে কিনছি 65 করে, এখন বাজারের দামের বৃদ্ধির জন্য 70 টাকা 72 টাকা এভাবে দাম বলতেছে। কেজিতে প্রতি 7-8 টাকা করে বাড়ছে প্রত্যেকটা চাউলে। মানে এই চাউলটা হচ্ছে পারে গত মাসে হচ্ছে পারে 65 টাকা করে কিনে নিয়ে গেছে, এখন 72-75 টাকা করে যাচ্ছে। জিরা চাউলটা এখানে নিতে আসলাম, এটা 80 টাকা করে যাচ্ছে। এটা দাম গতবার চেয়ে বেশি মনে হচ্ছে, এবারে যেমন 78 টাকা বা 76 টাকা করে বিক্রি হয়, এখানে 80 করে যাচ্ছে। অর্থনীতিবিদদের সংখ্যা মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে। আর গদবাধা বুলি আওড়াচ্ছে খাদ্য বিভাগ। একটা সিন্ডিকেশন, তাদের মধ্যে একটা যোগাযোগ, নিজেদের মধ্যে একটা সমন্বয় মিলারদের মধ্যে, সেখানে এই কারণে একটা দাম এই মুহূর্তে বাড়ছে। রোজার দিন রোজা থেকে তো আসলে মোটা বা মাঝারি চাল খেতে চায়, একটু ভালো মানের চাল খেতে চায়, যে কারণে চিকন চালের দাম একটু বেশি। সেটাও 2 থেকে 3 টাকা করে গড় বেড়েছে। সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, আশা করি এটাও নিয়ন্ত্রণে চলে আসবে। গেল 1 মাসে সরকারিভাবে চাল আমদানি হয়েছে প্রায় 2.5 লাখ টন। বর্তমানে গোদামে মজুত আছে প্রায় 14 লাখ টন। তারপরও চালের বাজারের অস্থিরতা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা মাটিতে নেমে এসে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ নির্মাণ করে বলে জনশ্রুতি রয়েছে, যেটি স্থানীয়দের কাছেও পরিচিত জিনের মসজিদ হিসেবে। 2010 সালে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে নির্মাণ করা হয় মসজিদটি। অসাধারণ নির্মাণশৈলী, অপূর্ব কারুকাজের এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। জনশ্রুতি আছে, কোনো এক অমাবস্যার রাতে জিন পরীরা মাটিতে নেমে এসে এক মসজিদ নির্মাণের কাজ করে, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়ায় কাজ অসমাপ্ত রয়ে যায়। ফলে গম্বুজ ছাড়াই গড়ে ওঠে ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ, যেটি স্থানীয়দের কাছে পরিচিত জিনের মসজিদ হিসেবে। যদিও ইতিহাস বলছে জমিদার মেহেরবক্স চৌধুরী 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এই মসজিদ তৈরির পরিকল্পনা করেন। এজন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয়, কিন্তু হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায়। পরে মেহেরবক্স স্থানীয় কারিগরের সহায়তায় মসজিদ নির্মাণের চেষ্টা করেও সফল হননি। 1910 সালে মারা যান মেহেরবক্স। এরপর তার ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণে আবারও উদ্যোগ নেন, কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগে তিনিও মৃত্যুবরণ করেন। হাজী মেহেরবক্স চৌধুরী, উনি ইংরেজি 1910 খ্রিস্টাব্দে এটা তৈরি করা শুরু করেন। সে বছরেই উনি শেষের দিকে মৃত্যুবরণ করেন। যিনি এই কাজের মিস্ত্রি হিসেবে ছিলেন, উনিও মৃত্যুবরণ করেছেন। সবার মনের একটা ধারণা ছিল যে এই মসজিদ তৈরি করতে গিয়েই হয়তো দুজনের মৃত্যু হলো। এদিকে 2010 সালে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে নির্মাণ করা হয় মসজিদটির গম্বুজ। এরপর থেকেই মসজিদটিতে নামাজ আদায় শুরু করেন মুসল্লিরা। এটি নাকি জিনে এক রাতে তৈরি করছে, তো এটি শুনে আসলে আমি দেখতে আসলাম। দেখতে আসলে খুবই ভালো লাগলো, বিশেষ করে এর যে ডিজাইনটা সত্যি এটি অসাধারণ। মসজিদটা খুব সুন্দর, ঐতিহ্যবাহী মসজিদ। এখানে নামাজ আদায় করলাম, আর মসজিদের কাজগুলো খুব সুন্দর। জিন মসজিদ দেখতে আসলাম, অনেক ভালোই লাগলো। মসজিদটি আয়তাকার কমপ্লেক্সে অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়ি সহ প্রবেশ পথ, খোলা চত্বর ও মূল ভবন বা নামাজ ঘর এই 3 অংশে বিভক্ত। এর মূল ভবনটি পূর্ব পশ্চিমে 25 ফুট 11 ইঞ্চি প্রশস্ত। প্ল্যাটফর্ম হতে মসজিদটির ছাদ 17 ফুট উঁচু। মসজিদের ছাদে একই সাইজের 3টি গম্বুজ ও 8টি মিনার আছে। মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে করা হয়েছে নকশা। শত বছরের পুরনো এই মসজিদের অসাধারণ নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।